যেটা আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা খুব চিন্তার উদ্রেক করেছে, রাষ্ট্রনেতাদের ভ্রুকুঞ্চিত করেছে এবং সাধারণ মানুষের জীবন আজ সংকটের মুখে। সেই বিষয়গুলি নিয়েই বিপিএসসি 110 ইউনিট 8 এবং 9 সন্নিবেশিত হয়েছে। আজকের বিষয়, আজকের যে হেডলাইন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্যাপশন, weapons of mass destruction, আর এটা ইউনিট 8 আর ইউনিট 9 নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট। এর আগের দিন আমি এনভায়রনমেন্ট সম্পর্কে অনেক কথা বলেছিলাম, যে এনভায়রনমেন্ট কত রকমের হতে পারে এবং এনভায়রনমেন্ট কিভাবে বিপন্ন হচ্ছে। এই যে আজকের কাগজে আমরা দেখলাম যে অলিম্পিক্সে এই প্রথম হচ্ছে উষ্ণতম অলিম্পিক্স হবে এবং সেখানে প্যারিসে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। ক্যান ইউ ইমাজিন? আপনারা ভাবতে পারেন? আমরা ইউরোপিয়ান কান্ট্রি মনে করলেই আমরা একটা শীত প্রধান দেশ, সবসময় টুপি, সোয়েটার, জ্যাকেট, মাফলার, এবং অনেক জায়গায় আমাদের যে আমেরিকা, কানাডা এইসব জায়গাতে যারা বাস করেন আত্মীয় স্বজন, তারা আমাদের বলতেন যে কিভাবে বরফ চেঁচে চেঁচে বার করে সকালবেলা, তারপরে তারা ঘর থেকে বেরোন তাদের যখন শীত পড়ে। আর তাদের যেটা সামার, সেই সামারে আমাদের দেশের যে ঠান্ডা, শীতকালের যে ঠান্ডা, তার থেকেও বেশি ঠান্ডা সেখানে থাকে এবং এই ঠান্ডার জন্য সূর্যের মুখ দেখা যায় না। সেই জন্য এই সব ইউরোপিয়ান কান্ট্রিতে সানবাথ নেওয়ার জন্য তারা সমুদ্রের ধারে ঘন্টার পর ঘন্টা কাটান। আপনারা যারা গোয়ার বিচে গেছেন সেখানেও আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, অনেক ফরেনার্স আসেন, তারা এইভাবে সানবাথ নিচ্ছে। কিন্তু হলোটা কি? যে ইউরোপকে আমরা একরকম ভাবে চিনি, সেই ইউরোপের টেম্পারেচার কি করে এত পরিবর্তন হচ্ছে? এটা আমি আগের দিনও আলোচনা করেছিলাম, আবার আমি আলোচনা করছি, তার কারণ আজকের আলোচনার সঙ্গে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। এই যে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং পরিবেশের এর কারণ কি? পরিবেশ দ্রুত পরিবর্তন হচ্ছে। এই কালকের টিভিতে আমরা শুনলাম কি, যে উত্তরবঙ্গের যে অরণ্যানী আছে সেই অরণ্যগুলোকে কেটে ফেলা হচ্ছে, একটা প্ল্যান, একটা চক্রান্ত চলছে এবং হেলং যে এতদিনের যে বাংলোটা, সেটাতে হঠাৎ করে আগুন লেগে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে কোনো রিসোর্ট হয়ে যাবে। তাহলে একটা জিনিস আমি এই এনভায়রনমেন্টেও বলেছি, যে এনভায়রনমেন্টকে নষ্ট করতে সব থেকে কাদের হাত? মানুষের হাত। এবং আমি সেই সময় চিপকো মুভমেন্টের কথাও বলেছি। তাহলে আর এটাও বলেছিলাম যে শুধু পরিবেশ দিবস উপলক্ষে কিছু গাছ লাগালাম, হঠাৎ করে সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম, সেটা বড় কথা নয়। একটা শিশুকে জন্ম দেওয়ার থেকে তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা, সেটা
অত্যন্ত জরুরি, ঠিক একইভাবে আমি গাছ লাগালাম এবং সেই গাছটার সংরক্ষণের কোনো ব্যবস্থা করলাম না, সেটা কিন্তু আরোই খারাপ। এবং এই যে অরণ্য কেটে ফেলা হচ্ছে, তার জন্য আজকাল দেখবেন যে হাতির পাল যখন তখন রাস্তাতে চলে আসছে শহরে, খাওয়ার অভাব হচ্ছে তাদের। এমনকি বিশাল বিশাল অজগর সাপ, আমরা ইন্দোনেশিয়াতে কি দেখলাম, যে অজগর সাপের পেটের ভেতর থেকে একটা মহিলাকে উদ্ধার করা হয়েছে। ভাবতে পারেন, সাপ জঙ্গলে থাকে, বিশেষ করে অজগর, আমরা ছোটবেলা থেকেই জানি অজগর, পাইথন, এই সমস্ত সাপ, এবং অনেক গল্প শুনতাম নিঃশ্বাসে তারা মানুষ টানে। তো এরা হঠাৎ লোকালয়ে চলে আসছে কেন? বাঘ মানুষের রান্নাঘরে হানা দিচ্ছে, উঠানে ঘোরাঘুরি করছে, কিসের জন্য? কারণ ওদের যে লোকালয়, ওদের যে থাকার জায়গা, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোধ। তাহলে মায়ের কোলটা যদি শিশুর থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে কি সেই শিশু ঠিকঠাক বাঁচবে? যে শিশু জন্মে অনাথ হয়ে যায়, সেই শিশুর কি পারভারিশ ঠিক মতন হয়? খুব স্ট্রাগলিং লাইফ হয় তাদের। ঠিক একইভাবে এই বন জঙ্গল হচ্ছে, বন্যেরা বনে সুন্দর, বন্য পশুদের থেকে যদি তাদের আবাসস্থল যদি এই বন জঙ্গলকে কেটে নিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তাহলে তাদের আহার তারা কোথায় পাবে? বনের ভেতরে তারা হরিণ শিকার করে, বা ছোট ছোট হরিণই থাকে বেশিরভাগ করে, বাঘ, এরা তারা শিকার করে তারা বেঁচে থাকে। কিন্তু সেই জঙ্গল যদি না থাকে, তাদের যে ন্যাচারাল যে হ্যাবিটেট, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? যদি অরণ্যের থেকে যদি নদীগুলোকে সব বুঝিয়ে আজকে ফ্ল্যাট বাড়ি করে না হয়, ন্যাচারালি সেখানে সেই ফ্ল্যাটের ওখানে তো কুমির হানা দেবেই দেবে। তাহলে ভাবুন, পরিবেশ বিপন্ন, পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষের জীবন বিপন্ন। যে কোনো মুহূর্তে সে কিন্তু আক্রান্ত হতে পারে এই সমস্ত ওয়াইল্ড অ্যানিমেলের দ্বারা। এমনকি যেখানে তারা জল খেতে আসে, সেই যে একটা তাদের যে পরিসরগুলো, সেগুলো তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই জঙ্গল কেটে নেওয়ার ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আজকের কাগজে দেখলাম একটি বাচ্চা মেয়ে মারা গেছে গরমে অসুস্থ হয়ে। এরকম আরো কত মানুষ এই প্রচন্ড গরমে মারা যাচ্ছে। মানে ইউরোপের মতন শীতপ্রধান দেশে এত টেম্পারেচার বেড়ে গেছে, বৃষ্টি হচ্ছে না। সেই লোকে বৃষ্টির জন্য হা হুতাশ করছে, হাপিত্তেশ করে তাকিয়ে রয়েছে। সেই ছোটবেলাকার গান করার মতন, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, সেই যেন তাকে প্রার্থনা করা হচ্ছে, বৃষ্টি তুমি এসো। কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টির বদলে কি হচ্ছে? বাজ পড়ছে, সেই বাজের বাজ পড়ে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কারণ গাছ নেই, গাছের ওপর বাজটা পড়ে। কিন্তু এখন গাছগুলো কেটে নেওয়ার জন্য মানুষের মাথার উপর বাজ পড়ছে, এমনকি যে নির্মীয়মান বাড়িগুলোর উপরে বাজ পড়ছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাতে পরিবেশ এইভাবে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে। এর আরেকটা কারণ সামরিক সমরাষ্ট্রের ঝনঝনানি। চারিদিকে রাষ্ট্রগুলির শক্তির আস্ফালন, পেশি শক্তি, সবাই বাহুবলী হতে চায়। আজকের কাগজে দেখলাম যে পারমাণবিক অস্ত্রতে ভারত নাকি পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। পাকিস্তানের এখন ৭২, ভারতের ৭৭, এবং তার মধ্যে অধিকাংশটাই মিলিটারিদের হাতে রয়েছে। আর
রাশিয়া আর আমেরিকার সে তো 3 সংখ্যায় তাদের 4 সংখ্যায় তাদের সামরিক অস্ত্র। তাহলে আপনারা একটুখানি যদি চিন্তা করেন, এই যে অস্ত্র এত যেখানে সেখানে অস্ত্র পরীক্ষা হচ্ছে, এই যে এত তার ফলে যে সমস্ত কেমিক্যালস গুলো নির্গত হচ্ছে, তার একটা প্রভাব তো এই প্রকৃতির উপর রয়েছে। হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বম্ব পড়েছিল, বম্বিং হয়েছিল, তখন গোটা যে হিরোশিমা নাগাসাকিটাই যে শুধু ধ্বংস হয়ে গেছে তা নয়, সেখানে যে মানুষগুলি ছিল তারা তো মারা গেছেই, এবং যারাও বা বেঁচে ছিল তারা একেবারে ফিজিক্যালি মেন্টালি ক্রিপলড হয়ে গেছে। এবং বলা হচ্ছে কয়েক প্রজন্ম ধরে এই যে একটা বিকিরণ, একটা তেজ পুঞ্জ যেটা তৈরি হয়, এবং যখন নাকি এইটা বম্বিংটা হয়েছিল, আকাশ বাতাস তখন ধুলোয় ভরে গেছিল, এবং যে ধোঁয়া, যে ঝড় উঠেছিল, সমুদ্রের জল ফুলে ফেপে উঠেছিল, তার ফলে কি হচ্ছে, এই যে একটা প্রচন্ড ওয়েপন্স, এগুলোকে কি বলা হচ্ছে, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, WMD। কোনো একটি মানুষকে বা একটি ভূখণ্ডকে নয়, এটা সারা পরিবেশ, সারা বিশ্ব জুড়ে তার একটা প্রভাব। হয়তো আপনি বলবেন হিরোশিমা নাগাসাকিতে হয়েছিল, তাহলে তার জন্য কি সারা পৃথিবী এরকম ভাবে এফেক্টেড হতে পারে? একটু 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 করে এফেক্টেড হয়, এবং সেটা না চোখে দেখা যায় না, কিংবা তাকে কোনো ল্যাবের মধ্যে সেটা মাপা যায় না। একটু একটু করে সমস্ত এই গ্যাসগুলো যখন ছড়িয়ে পড়ে এবং মানুষ সেটা ইনহেল করে, শুধু মানুষ কেন, সমগ্র প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ, দেখবেন যেখানে এই ধরনের বম্বিং হয়, তারপরে সেই জায়গা কি পুরো জ্বলে পুড়ে খাক হয়ে যায়, সমস্ত উদ্ভিদগুলো নষ্ট হয়ে যায়, গাছগাছালি সব শেষ। এবং তার যে একটা প্রভাব, সেই প্রভাবটা কিন্তু পরবর্তী যে যখন কোনো গাছ জন্মাচ্ছে বা কোনো মানুষ জন্মাচ্ছে তার উপর পড়ে। অর্থাৎ একটা বিরাট একটা বায়োলজিক্যাল চেঞ্জ হচ্ছে এটা। তাহলে এই যে ডিস্ট্রাকটিভ যে ওয়েপন্স গুলো, সেগুলো কি করছে, পরিবেশকে দূষিত করছে, রাজনীতিকে দূষিত করছে, সমাজ সংস্কৃতিকে দূষিত করছে। আজকের যুগে বিশ্বায়ন বলতে আমরা কি বলেছি, যে বিশ্বায়ন মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক বিশ্বায়ন নয়, বিশ্বায়নের সঙ্গে রাজনৈতিক বিশ্বায়ন, সামাজিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, পরিবেশগত বিশ্বায়ন। অর্থাৎ কোনো একটা দেশের জলবায়ু যদি এফেক্টেড হয়, তার প্রভাব কিন্তু সারা বিশ্বের উপর পড়বে। আজকে দেখুন এই অ্যান্টার্কটিকাতে যেভাবে বরফ গলতে শুরু করেছে, এবং এই যে পাহাড়ের যে সমস্ত হিমশৈলগুলো, যে হিমবাহগুলো বলছে, তার প্রভাবে সমুদ্রের জলের স্ফীতি হচ্ছে। তাহলে আপনি বলুন যে এই যে জলস্ফীতি, এটা কি কেবলমাত্র অ্যান্টার্কটিকার মধ্যেই সীমিত থাকছে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশান, সব এবং সাগর, উপসাগর,
সবাইকে প্রভাবিত করছে না। এবং এই গ্লোবাল ওয়ার্মিং, এই যে এত যে আণবিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সব দেশই চায় যে আমি কারোর থেকে কম নই। হ্যাঁ, ভারতবর্ষ কিন্তু শান্তিকামী দেশ। সে কিন্তু অকারণে কখনো কারুর বিরুদ্ধে কখনো সে আণবিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে না। কিন্তু এই যে পারমাণবিক যে শক্তি, সেই শক্তিকে এখন বিভিন্ন উন্নয়নের কাজে লাগানো হচ্ছে, দেশ গঠনের কাজে লাগানো হচ্ছে, যাতে দেশ আরো দ্রুত উন্নতি করে। মানে কিন্তু উন্নতি করছে, কিন্তু তার পাশাপাশি যে প্রস এন্ড কনসটা রয়েছে, অর্থাৎ যেমন আপনি যদি কোনো মেডিসিন খান, আপনি গুগলে যদি সার্চ করেন এই মেডিসিনটার কি বেনিফিট আছে, তার সঙ্গে কিন্তু ইউজেস এন্ড অ্যাবিউসেস আছে। অর্থাৎ সেই ওষুধটি সেই পেশেন্টের কি কি ক্ষতি করতে পারে, এবং যদি সেই ক্ষতি হয়, তবে মনে হয় সেই পেশেন্টের সেটা স্যুট করছে না, তবে সঙ্গে সঙ্গে ডাক্তাররা কি বলে, সে মেডিসিনটা ইমিডিয়েটলি বন্ধ করে। কিন্তু এই যে পরীক্ষা আণবিক weapons of WMD, এই যে পরীক্ষা নিরীক্ষা, এই weapons গুলোর যে পরীক্ষা নিরীক্ষা, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা, বায়োলজিক্যাল যে সমস্ত অস্ত্র আছে তার পরীক্ষা নিরীক্ষা, কেমিক্যাল যেসব অস্ত্র আছে তার পরীক্ষা নিরীক্ষা, সে তো অলরেডি সেটা মানুষের ক্ষতি করে দিচ্ছে এবং মাস স্কেলে ক্ষতি করছে। এই যে ভূপালে যখন গ্যাস এমিশন হয়েছিল, তখন এটা কোনো ওয়েপন্স নয়, কিন্তু এই যে গ্যাস এমিশন হয়েছিল তাতে বহু মানুষের বিষাক্ত গ্যাসে মারা গিয়েছিল। তাহলে এই যে ওয়েপন্স গুলো, এই কেমিক্যাল ওয়েপন্সে, তাহলে একটা পুরো গোটা দেশ, কেন দেশের পর দেশকে ধ্বংস করে ফেলা যায়, সেইগুলো কি বন্ধ করা উচিত না উচিত নয়? কারণ যেগুলো চোখে দেখা যায় না, এই ওয়েপন্স, সবাই বলছে, বিভিন্ন দেশ বলছে যাদের উপর পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার নিষেধাজ্ঞা রয়েছে, তারাও বলছে আমরা করছি না। কিন্তু সকলের অলক্ষ্যে তারা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা করেই চলেছে। ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন, একটা পরীক্ষা, যেহেতু পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ভারতবর্ষ সেইটি যে মরুভূমির যে মাটির থেকে অনেক নিচে সেই পরীক্ষাটা করেছিল। তা এটা ভারত কোনো ক্ষতিকারক কাজে লাগায়নি। ভারতের বক্তব্য, ভারত কেন, যে কোনো দেশের রাষ্ট্রের বক্তব্য এটা হতে পারে যে যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি, তারা যদি এটাকে না ডিসকার্ড করে, তারা যদি এটার ইউজ করা বন্ধ না করে, তাহলে আমাদের উপর নিষেধাজ্ঞা কেন? শুধুই কি উন্নয়নশীল দেশগুলির উপর, উন্নত দেশগুলির এগুলো একটা বিরাট একটা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা? কারণ তারা তাদের মতন বাড়িয়ে যাবে নানান রকম এইসব ওয়েপন্স, WMD তারা বাড়িয়ে যাবে, তারা যত পারে তারা বৃদ্ধি করবে, নিত্য নতুন, এবং এক একটা অস্ত্র তারা করছে, এবং সেগুলো তারা যখন পরীক্ষা করছে এবং সেগুলো যখন বায়ুমণ্ডলে পাঠাচ্ছে, তখন কি তার যে বিকিরণ,
তার কোনো প্রভাব পৃথিবীর উপর পড়ছে না? অবশ্যই পড়ছে। তাতে যদি সমুদ্রের মধ্যে সেটা কিছু করে, যদি মরুভূমির মধ্যে করে, তাহলে সব কিছুর ওপর মানে স্থল, জল, অন্তরিক্ষ সবার উপরে একটা প্রভাব আছে। যেমন বলা থাকে সিগারেটের প্যাকেটের মধ্যে, আমরা সবাই জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু স্মোকিং কি বন্ধ হয়ে গেছে? সিগারেট খাওয়া কি লোকে বন্ধ করেছে? না। কিন্তু যারা কোম্পানিগুলো যারা তৈরি করছে, তারা কিন্তু একটা ডিসক্লেইমার লিখে রাখে। যখন কোনো সিনেমা হয় তখন কিরকম একটা লেখা থাকে যে মাদক দ্রব্য সেবন কিংবা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এইবার যদি কোনো জনস্বার্থ মামলা হয়, তারা বলবে আমরা তো লিখে দিয়েছি। কিংবা দেখুন এই যে চ্যানেলে চ্যানেলে এখন নানান রকম ডিবেট হচ্ছে, কোনোদিন ইলেকশন জনিত, কোনোদিন ট্রেনের যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো সেটা নিয়ে হচ্ছে, সেখানেও একটা ডিসক্লেমার লেখা থাকে কি এই বক্তব্যগুলি কিন্তু যারা বক্তা তাদের নিজস্ব দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই। ঠিক একইভাবে এই যে রাষ্ট্রপুঞ্জ, তারা কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করছে এবং এটা নিয়ে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ে, কোল্ড ওয়ার পরবর্তী পর্যায়ে বিভিন্ন কনভেনশন হয়েছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন কনফারেন্স হয়েছে, কিন্তু অনেক কিছু হয়েছে। এর আগের দিন আমি বলেছিলাম যে এই পরিবেশ দূষণ নিয়ে অনেক কনভেনশন হয়েছে, কিন্তু পরিবেশ দূষণ বন্ধ হয়েছে কি? গাছ কাটা বন্ধ হয়েছে? পুকুর ভরাট করা কি বন্ধ হয়েছে? হয়নি। ঠিক সেইভাবে এত নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তার জন্য কি এই সমস্ত রাষ্ট্রগুলি তারা এই মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন্স গুলোর পরীক্ষা নিরীক্ষা করা কিংবা সেগুলিকে তৈরি করা, সেগুলো কি বন্ধ করেছে? এবং সব থেকে বড় কথা, মাঝে মাঝেই শোনা যায় অমুক একটা ফ্যাক্টরিতে হঠাৎ করে বাস্ট হলো, তার মানে সেখানে কত কত অস্ত্র, হয়তো দেখা গেল সেখানে কিছু অস্ত্র তৈরি হচ্ছে এবং সরকারি নয় বেসরকারি ভাবে নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সেগুলো তৈরি হচ্ছিল। সেটা হঠাৎ করে এই যে মশলা, তাদের যে বা অস্ত্র শস্ত্র প্রত্যেকটার একটা মেজারমেন্ট তো আছে। এক জায়গায় যেমন কালী পুজোর সময় যখন কোনো বাজি আপনি ধরুন অনেকক্ষণ রোদের মধ্যে রেখে দিলেন, হঠাৎ করে যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো একটার পর একটা বাস্ট করতে পারে। কিংবা ধরুন আপনি রোদে দিয়েছেন নানান রকম কালী পটকা, চকলেট বোম বা আরো আরো অনেক কিছু, সেটা ওপর হঠাৎ করে একটা কোনো বাড়ি থেকে একটা রকেট ছুঁড়ল, সেই রকেটটা এসে চুরচুর করে তার মধ্যে এসে পড়ল, তাহলে কি হবে? পুরো একসঙ্গে বিস্ফোরণ হয়ে যাবে। সেই বিস্ফোরণটার যে একটা নাড়া পড়বে, একটা প্রচন্ড একটা তার মধ্যে একটা মানে চারদিকে একটা দোলাচল সৃষ্টি হবে, তাতে সেই বাড়িটা শুদ্ধ উড়ে যেতে পারে, আশেপাশের বাড়ি উড়ে যেতে পারে, মানুষ থাকলে মানুষ উড়ে যেতে পারে। তাহলে আমি কি বলতে চাইছি যে এই যে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন্স গুলো যে তৈরি হচ্ছে, সেগুলো কে কত দূরপাল্লার ওয়েপন্স তৈরি করতে পারে, কে কত
এমন ট্যাঙ্ক তৈরি করতে পারে যেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে শত উঁচু আকাশে থাকুক যত প্লেনগুলো আর্মি, সেই প্লেনগুলোকে গুলি করে সেগুলো নামানো যায়, বা একটা শহর থেকে আরেকটা শহরকে উড়িয়ে দেওয়া যায়। সেই জন্য যেখানে মাস স্কেলে মানুষ মারা যাচ্ছে, প্রকৃতি বিনষ্ট হচ্ছে, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে, সেই ওয়েপন্স গুলোকে বন্ধ করার জন্য নানান প্রচেষ্টা কিন্তু চলেছে। কিন্তু মানুষের শুভ বুদ্ধির উদয় যদি না হয়, তবে কি এই বায়োলজিক্যালটা কি? যেমন হঠাৎ করে দেখলেন একটা অজানা একটা রোগ, সেটা যদি কোনো ভাইরাসের কারণে হয়, সেইটা কিন্তু সময়ের সাথে সাথে সেটা চলে যেতে পারে। কিন্তু সেই রোগটা যদি ক্রিয়েটেড হয়, সামনাসামনি যুদ্ধে পারলাম না, আমি আমার শত্রু দেশে এমন কিছু চালান করে দিলাম, ট্রান্সমিশন করলাম, যেটাকে বোঝা গেল না। ওটা এমন একটা ভাইরাস জড়ানো একটা কাপড় ধরুন ফেলে রাখলাম, বা এমন একটা জিনিস আমি বাতাসের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। কিভাবে ছড়ালাম? হেলিকপ্টারে করে বা প্লেনে করে, যেটাতে হোক আমি বাতাসে ছড়িয়ে দিলাম, কেউ টেরটি পেল না। হঠাৎ দেখা গেল যে সেই দেশটি, একটা অজানা দেশের মানুষ একটা অজানা রোগে আক্রান্ত হয়েছে। কি রোগ সেটা ধরা পড়ছে না। এইটাই হচ্ছে যে ডাক্তাররাও বুঝতে পারছে না। তো এই যে বায়োলজিক্যাল ওয়ার, এই ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, পুরো একটা দেশকে পুরো, সেখানকার মানুষকে পুরো ছাড়খাড় করে দিল। সেখানকার গাছপালা, কিংবা মনে হলো একটা সুজলা সুফলা দেশ, সেখানে আলো সেখানে ড্রট, পুরো বৃষ্টি বন্ধ করে সেটা পুরো মরুভূমি করে দাও। সে এমন একটা অস্ত্র, যেটা বায়োলজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, বিষাক্ত কোনো গ্যাস ছড়িয়ে দিলাম। এখনকার যুগে সব সম্ভব। এই যে দুবাইতে যে বৃষ্টি হলো, কি কাগজে কি দিল না, আর্টিফিশিয়াল মেঘ ছড়িয়ে দেওয়া হয়েছে প্লেনে করে, সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে, পুরো মেঘের পুঞ্জ তৈরি হয়ে গেছে। সেটা যেহেতু আর্টিফিশিয়াল, সেই কারণে এত বৃষ্টিপাত হয়েছে যে সেটা পুরো প্লাবন হয়ে গেছে। এই বৃষ্টির জায়গায় যদি এমন কোনো জায়গায়, এমন কোনো দেশে এই ধরনের কিছু স্প্রে করা হয়, যেটাতে সেখানকার পুরো মরুভূমি হয়ে যাবে, কিংবা প্লাবন হয়ে যাবে, কিংবা সেখানকার মানুষ অজানা রোগে হঠাৎ করে প্লেগ এসে গেল, বা অন্য কোনো সাংঘাতিক ভয়াবহ রোগ এসে গেল। এই যে করোনা, সারা পৃথিবীতে কত মানুষ এই করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে, কত সংসার খালি হয়ে গেছে। মানে এই করোনা কি বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের একটা রূপ হতে, ফেনোমেনা হতে পারে? এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেকেই বলেছে এটা নাকি চীনের চক্রান্ত, চীনের চক্রান্ত, এবং আমেরিকা থেকেও এই ধরনের অনেক কিছু। তাহলে এটা কি একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের একটা নমুনা হতে পারে? না হলে বলে, ডাক্তাররা কি বলেছিল, যদি এটা এই ধরনের আর্টিফিশিয়াল হয়, তবেই তার মিউটেন্ট গুলো, তাকে মারা যায় না, মিউটেন্ট গুলো আরো মারাত্মক রূপ ধারণ করে বারে 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 ফিরে আসে।
হঠাৎ করে দেখা গেল একটা প্রচন্ড টাইফয়েডে সারা সেই দেশের একটা মানে মানুষ মারা গেল, মানে কালা জ্বর, এই যে রোগগুলো, অ্যানথ্রাক্স, এইগুলো কিন্তু এই বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের একটা ফেনোমেনা। আর যখন মারাত্মক বিষাক্ত ক্লোরিন গ্যাস ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই গ্যাস বায়ুমণ্ডলে স্প্রেড হয়ে যাচ্ছে এবং সেই এমন ভাবে ছড়ানো হচ্ছে, কে ছড়াচ্ছে কেউ জানতে পারছে না, কিন্তু একটু একটু করে সেটা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। এই ধরনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন্স গুলো, এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে সারা পৃথিবীর কিন্তু মারাত্মক ক্ষতি। এবং একটা সময় আসছে, খুব মানে এটা যে হয়তো খুব দ্রুত আসছে, নাহলে কেন এভাবে তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে পৃথিবীর, যে আমরা তো পৃথিবী জলের তলায় চলে যাবে, এটা তো একটা সবার মধ্যে একটা আশঙ্কা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি এইভাবে যদি ওয়েপন্স গুলো, মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন্স গুলো যদি এইভাবে ব্যবহার হতে থাকে, এইভাবে ব্যবহারের থেকেও বড় কথা যদি উৎপাদন হতে থাকে, কিন্তু বন্ধ করা না হয়, কিন্তু বন্ধ করলে সবাই একেবারে সমানভাবে বন্ধ করুক, এমন নয় কিছু রয়ে গেল শক্তিধর রাষ্ট্র যাদের কাছে এই ওয়েপন্স গুলো রয়েছে, আর বাকিরা একেবারে ওয়েপন লেস হয়ে গেল, কারণ তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তাদের বসিয়ে দেওয়া হচ্ছে মাথায় হাত দিয়ে যে না, খবরদার তোমরা এগুলো করবে না। তাতে কি হবে? এই যে শক্তিধর রাষ্ট্রগুলো এই সকল অশক্তিধর রাষ্ট্রগুলোর উপরে, শক্তিহীন রাষ্ট্রগুলির উপরে তারা প্রভুত্ব করতে পারবে। তাই কিছু কিছু দেশ, ভারতও তার মধ্যে একটা দেশ, তাদের বক্তব্য এই যে পারমাণবিক যে ক্ষমতা সেটা থাকতেই পারে, কিন্তু সেটাকে যেন মাস ডিস্ট্রাকশনের জন্য, মানব সভ্যতার ক্ষতির জন্য যাতে এটাকে অ্যাপ্লাই করা না হয়। তাই শান্তিকামী দেশ ভারতবর্ষ সব সময় আন্তর্জাতিক ক্ষেত্রে সব সময় তারা কিন্তু মিডিয়েটারের কাজ করছে, কারণ যুদ্ধ মানেই হচ্ছে এইসব মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন্স। যে গাজাতে যুদ্ধ চলছে, কত মানুষ, এবং এই যে অস্ত্রগুলো তার একটা বিকিরণ নেই, তার একটা প্রভাব এগুলো বায়ুমণ্ডলে, এগুলো উত্তাপ্ত করছে না, বায়ুমণ্ডলের উত্তাপ ছড়িয়ে দিচ্ছে না, এগুলো ভীষণ ভাবে দেখতে হবে। আরেকটা বিষয়, এই ওয়েপন্স যতদিন পর্যন্ত রাষ্ট্রের হাতে থাকবে, প্রত্যেকটা রাষ্ট্র যাদের পারমাণবিক ক্ষমতা রয়েছে তারা কিন্তু এখন অনেকটা, যার জন্য কোল্ড ওয়ারের সময় আমরা কি দেখেছি, সম্মুখ যুদ্ধ হয়নি, কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা দুজনেই জানে যে আমরা দুজনেই শক্তিধর রাষ্ট্র, যুদ্ধ হলে কিন্তু দুজনেই শেষ। কাজেই তারা একটা জায়গায় গিয়ে তারা কিন্তু সংবরণ করে নেন। কিন্তু যারা জঙ্গিরা, যারা সন্ত্রাসবাদী সংগঠন, তাদের হাতে এখন কিছু স্বার্থান্বেষী রাষ্ট্র, তাদের মদত পুষ্ট মদত, তারা স্বার্থান্বেষী রাষ্ট্রের মদত পুষ্ট, তারা নিজেদের কাজে এই জঙ্গিদের ব্যবহার করছে, সন্ত্রাসবাদীদের ব্যবহার করছে, এবং তাদের হাতে এই ওয়েপন্স গুলো তুলে দিচ্ছে। এবং তাদের মধ্যে যেহেতু সেই ইন্টেলেক্ট নেই, সেই কালচার নেই, তাদের একমাত্র মন্ত্র কি, মারো মরো, আমি মরে যাই তাতে কিছু নেই, কিন্তু মারো, মেরে ফেলো, সব ধ্বংস করে ফেলো, সবকিছুই নেগেটিভ, কোনো পজিটিভ তাদের মধ্যে নেই। তারা হচ্ছে সমাজের শত্রু, তারা দেশের শত্রু, মানব সভ্যতার শত্রু। দিকে দিকে সারা পৃথিবী জুড়ে এই ধরনের নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট এখন এত বেড়ে গেছে যে প্রত্যেকটা রাষ্ট্র এখন
সেই সিকিউরিটি থ্রেটকে সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হতো সামনাসামনি, তার অনেক নিয়ম কানুন ছিল, কিন্তু তারপরে এলো গেরিলা ওয়ারফেয়ার। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা প্রশিক্ষিত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করা, তারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, সেটা একরকম, তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ, হয় জয়ী হলাম নয় হেরে গেলাম। কিন্তু এই যে যেমন আমাদের কার্গিল যুদ্ধের সময় যে সমস্ত সন্ত্রাসবাদীদেরকে প্রেরণ করা হয়েছিল ভারতকে তছনছ করে দেওয়ার জন্য, কার্গিলটা পুরো ওপরে নিজেদের কবজা করার জন্য, এবং আরো 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 আর অনেক জায়গা, সেগুলোকে ওরা কি করেছিল। যেমন আপনারা বর্ডার সিনেমাটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ওদের খুব মানে ওরা মনে করে খুব ইজি, সেটা কিন্তু ছিল দেশের সৈন্য। তারা যখন এই বর্ডার সিনেমাটাতে সম্ভবত 71 বা 65 এরকম যুদ্ধ, সে 71ই বলুন 65ই বলুন, সেই সময় পাকিস্তানের সঙ্গে যে ওয়ারটা হয়েছিল ওটা কিন্তু সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল। কার্গিলে কি হলো? কার্গিলে এমন অবস্থা হলো যে তারা বলছে কি, পাকিস্তান কি বলছে যে ওরা আমাদের সৈন্য নয়, ওরা কিন্তু তারা যে পাঠিয়েছে, প্রেরণ করেছে সেই জঙ্গিদের আড়ালে যে তারাই রয়েছে পাকিস্তান, সেটা বলার মতন সৎ সাহস তাদের নেই। এই জঙ্গি হানাকে মোকাবিলা করা, এটা হচ্ছে একটা নন ট্রেডিশনাল, ট্রেডিশনাল হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সঙ্গে সৈন্যদের লড়াই, আর এই যে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ, তারা যে কোনো প্রান্তে যখন তখন, এবং তারা হচ্ছে কাপুরুষ, তারা সামনাসামনি মোকাবিলা করতে ভয় পায়, কখনো স্কুটারের মধ্যে বম রেখে গেল, কখনো গাড়ির মধ্যে, কখনো রিক্সার মধ্যে, এবং হঠাৎ করে সেটা যখন বোতাম টিপে যখন সেটা তারা বাস্ট করাচ্ছে, তখন কি হচ্ছে, গোটা একটা শপিং মল ভেঙে যাচ্ছে, বাস স্ট্যান্ডকে ধ্বংস করে দিচ্ছে। কত ভারতের বুকে লাগাতার কত এই রকম জঙ্গি হানা হয়েছে, এবং পার্লামেন্টের ওপর জঙ্গি হানা হয়েছে, পুলওয়ামা হয়েছে, এবং এই কিছুদিন আগে, এবং জম্মু কাশ্মীরে তো লাগাতার জঙ্গি হানা হচ্ছে, যে কত যে সৈন্য মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই যে ওরা ধর্মের নামে, যে এরা বেশিরভাগ এই সমস্ত সন্ত্রাসবাদী যারা ধর্মের নামে তারা জেহাদ বলে, কিন্তু আসলে কিন্তু তাদের কোনো ধর্ম, মানবিক ধর্ম নেই, নিজেদের স্বার্থ চরিতার্থ করাটাই তাদের প্রধান লক্ষ্য। এই কদিন আগে যেটা জম্মুতে হয়েছে, একটা শিবের পুণ্যস্থলে যাচ্ছিল যাত্রীরা, কাপুরুষের মতন অতর্কিতে বাসে এমন ভাবে গুলি চালিয়েছে যে ড্রাইভার বাস নিয়ে খাদে পড়েছে, প্রচুর মানুষ মারা গেছে। এই যে জঙ্গি হানা, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু সমর্থনীয় নয়। এটা হচ্ছে রাষ্ট্রের পক্ষে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি থ্রেট, এবং আন্তর্জাতিক স্তরে এই জঙ্গি হানাকে বন্ধ করার জন্য ভারত সব সময় সরব, এবং সব সময় এর বিরুদ্ধে একজোট হতে বলেছে। এবং এই যে কদিন আগে যে G7 হলো, সেখানেও কিন্তু এই যুদ্ধ, এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। কাজে এই এত কিছু সদিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু কিছু মানুষ যদি তার স্বার্থ, বা কোনো রাষ্ট্র যদি তার স্বার্থকে যদি না বন্ধ করে, সে যদি তার নিজের দেশের মানুষের কথা
বিশ্ব, এটা তো গ্লোবালাইজেশন, বিশ্ব মানবের কথা চিন্তা না করে তবে খুবই ক্ষতিকারক, একটা অশুভ সংকেত। তো কি বলছে যে WMD বলতে এমন অস্ত্রশস্ত্রকে বোঝায় পুরো সভ্যতাকে বিনষ্ট করে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎকে বিনষ্ট করছে, বায়োলজিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার। এর ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছিল পৃথিবী। আর জঙ্গি হানার কথা আমরা যেটা বলতে গিয়ে সেটা হচ্ছে সেই যে আমেরিকার উপরে যে আক্রমণ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেটা একটা ভয়ঙ্কর জঙ্গি হানা ছিল আমেরিকার মতো দেশে। যাই হোক, এই পৃথিবী প্রত্যক্ষ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন হিরোশিমা নাগাসাকির উপর বোম পড়ে। এর আরো আগে 1937-এ, মানে 37-এর দশকেও স্পেনের উপর আকাশপথে এইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছিল অবিরাম। তখন পারমাণবিক বোমা না, কিন্তু অবিরাম বোমা নিক্ষেপ করা হয়েছিল। ঠান্ডা লড়াই ও তার পরবর্তী পর্যায়ে এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার বাড়ে। 2003-এ আমেরিকা ইরাক যুদ্ধে এই ধরনের WMD ব্যবহার করেছে। অধুনা বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদী হামলা বেড়ে গেছে এবং উগ্রপন্থীদের হাতেও এই WMD হস্তগত হয়েছে। তারা তাদের স্বার্থে এগুলো ব্যবহার করে, মানুষকে ভয় দেখানোর জন্য, নিরীহ মানুষের শিকার। এই বায়োলজিক্যাল এমডিটা, WMD কি? প্রথম ব্যবহার করে ব্রিটেন শত্রু শিবিরে বসন্তের জীবাণু জড়িত কম্বলকে, স্মল পক্সের জীবাণু লাগানো কম্বলকে সে শত্রু শিবিরে ছড়িয়ে দিয়েছিল। কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান চীনের যে অন্তর্ভুক্ত অঞ্চলে প্লেগের জীবাণু ছড়িয়ে দিয়েছিল। এই বায়োলজিক্যাল যে অস্ত্র, তার রাজনৈতিক, সামরিক হত্যা, গবাদি পশু হত্যা, ফসল না, দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি করা যায়। মিসাইল, ট্যাঙ্ক, বোমা, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রভৃতির মাধ্যমে বায়োলজিক্যাল ওয়েপনকে ছোড়া যায়। কখনো গাড়ি, ট্রাক, বোট, এয়ারক্রাফটের মধ্যেও এগুলো ফিট করা যায়। অজানা রোগ যখন ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে, সেটাও এই বায়োলজিক্যাল ওয়েপন হতে পারে। বেসরকারিভাবে যারা এটা ব্যবহার করছে, অর্থাৎ সন্ত্রাসবাদীরা, তারা আন্তর্জাতিক, আঞ্চলিক ও প্রাদেশিক স্তরে একটা গোপন নেটওয়ার্ক তৈরি করছে। রাসায়নিক WMD একটা ভয়ঙ্কর ওয়েপন। হাজার খ্রিস্টপূর্বাব্দে চীন এই অস্ত্র ব্যবহার করে বিষাক্ত আর্সেনিক ধোঁয়া ছড়িয়ে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় এর প্রভাবে অসংখ্য মানুষ মারা যায়। প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইরাক-ইরান যুদ্ধ 1880 থেকে 88-তে ব্যবহার করা হয়েছিল এই কেমিক্যাল ওয়েপন। ক্লোরিন, মাস্টার্ড প্রভৃতি গ্যাস এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। 1925-এ জেনেভা প্রোটোকলে বলা হয়েছিল যে এই অস্ত্র ব্যবহার না করতে, কিন্তু সেটা আশানুরূপ হয়নি, সফল হয়নি। কারণ যারা শক্তিধর এই জাতীয় অস্ত্র সঞ্চয় করছে কিংবা সম্মেলনের সদস্য নয় এমন দেশের প্রতি এই অস্ত্র নিক্ষেপের পক্ষে সওয়াল করা, সেটা কি বলছে? রাষ্ট্র যাদের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র বা কেমিক্যাল অস্ত্র, তারা নিজেরা কিন্তু সেটাকে হ্রাস করছে না, সম্মেলনের সদস্য নয়, তাদের উপর তারা জোর দিয়ে বলছে তোমরা এগুলো করবে না, কিংবা এইগুলো নিক্ষেপ করার উপরেও কিন্তু তারা কোনো নিষেধাজ্ঞা নিজেদের জন্য আরোপ করছে না। নাৎসি শিবিরে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে গ্যাস ব্যবহার, তবে 1980-তে ইরাক-ইরান যুদ্ধ সময় এটা ব্যবহার হয়েছে। আধুনিক যুগে খুব একটা এর কথা শোনা যায় না। 92-তে জেনেভায় কনফারেন্স অন ডিসআর্মামেন্টে একটা CWC অর কেমিক্যাল ওয়েপন কনভেনশন হয়েছিল। এই সূত্র ধরে 1997-তে OPCW, অর্গানাইজেশন অফ কেমিক্যাল ওয়েপন্স, আত্মপ্রকাশ করে। আরেকটা হলো পারমাণবিক অস্ত্র, এটাও একটা WMD। হিরোশিমা নাগাসাকি তার শিকার। পারমাণবিক আক্রমণ সমগ্র বিশ্বকে সচকিত করেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে রাষ্ট্রপুঞ্জের প্রয়াসে
অনেক সম্মেলন হলো, ডিসআর্মামেন্ট কমিশন গঠিত হলো, বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন, কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, ট্রিটি অন নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি হলো। এই পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি নামেও পরিচিত। 1963-তে মস্কোতে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন স্বাক্ষর করেছিল। মূল উদ্দেশ্য কি ছিল? পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত হওয়া, অস্ত্র সংগ্রহ। স্থল, জল, অন্তরিক্ষেতেই পরীক্ষা বিশুদ্ধ করা হয়েছিল। 1996-তে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষরিত হওয়ার পরে এই পার্শিয়াল টেস্ট ব্যান গুরুত্বহীন হয়ে যায়। এছাড়া ফিসাইল মেটেরিয়াল কাট অফ ট্রিটি, এর উদ্দেশ্য ছিল দুটো উপাদান বন্ধ করা, একটা হচ্ছে ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম। এছাড়া 65 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল সিডি বা ইউএন কনফারেন্স অন ডিসআর্মামেন্ট। এখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। এফএমসিটি 5টি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যথা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল যে তোমাদেরকেও কিন্তু সংবরণ করতে হবে। এছাড়া ইসরায়েল, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া প্রভৃতি নন এনপিটি যারা মেম্বার ছিল তাদের উপরেও এই বিধিনিষেধ আরোপ করা হয়, কিন্তু সাকসেসফুল হয়নি। 1968-তে আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং 59টি দেশ মিলে নন প্রলিফারেশন চুক্তি করে এবং বোঝানো হয়েছিল কতখানি ভয়াবহ এবং সভ্যতার পক্ষে অকল্যাণকর। 1970-এ 191টি দেশের সহমতে বাস্তবায়িত হয়েছিল এবং 1995-তে অনির্দিষ্টকালের জন্য এটা সম্প্রসারিত হয়েছিল, মানে কোনো লিমিট করা হয়নি। এই চুক্তিটির একটা রক্ষা কবচ হিসাবে তৈরি করা হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যে তারা মনিটরিং করবে যে সেই পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে লাগানো হচ্ছে কিনা। আর্টিকেল 6 এবং 8-এ এই অস্ত্র সংবরণের উল্লেখ করা হলো, কথা বলা হলো এবং বলা হলো প্রতি 5 বছর অন্তর এটা মনিটরিং হবে। সিটিবিটি কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি যাবতীয় অস্ত্র সম্ভারের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো। 1996 সেপ্টেম্বর মাসে এটা স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হলো। 185 দেশ স্বাক্ষর করলেও 168 দেশ কিন্তু এটাকে সমর্থন করলো। চীন, ইজিপ্ট, ইরান, ইসরায়েল, আমেরিকা স্বাক্ষর করেছিল কিন্তু সমর্থন করেনি। ভারত, উত্তর কোরিয়া, পাকিস্তান তারা স্বাক্ষরই করেনি। এই যে সম্মেলনগুলো সেগুলো কখনোই চূড়ান্ত সাফল্যের মুখ দেখেনি। কেন? সততার অভাব, আগ্রহের অভাব। কমিশনকে অন্ধকারে রেখেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে চলেছে বহু দেশ। প্রত্যেকেই চাইছে অন্যের থেকে আমি কিসে কম, অন্যদের মতন আমিও পারমাণবিক শক্তিধর হব। যে বিষয়টি এখন মাথা ব্যথার কারণ হয়েছে নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট। এইখানে এটা এত তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে, তার স্পিড, তার স্কেল অফ সম্প্রসারণ, এবিলিটি টু ট্রান্সমিট, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচন্ড গতিতে ছড়িয়ে পড়ছে এবং এদের নেটওয়ার্ক এত বেশি যে প্রত্যেকটা জঙ্গি সংগঠনের সঙ্গে আরেকটা জঙ্গি সংগঠনের যোগ আছে। এবং সব থেকে বড় কথা, যখন তারা কোনো নাশকতামূলক কাজ করছে তখন জঙ্গি সংগঠন আবার তারা সদর্পে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমরাই এগুলো করেছি। ভাবুন কিভাবে সভ্যতার শত্রু এরা, এদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এদের মধ্যে মনুষ্যত্ব নেই। Inability of a sovereign state to handle these threats single-handedly, diversity of threat, তাহলে আরেকটা কি, কোনো রাষ্ট্রের পক্ষে একা এই থ্রেট সামলানো সম্ভব নয়, কারণ বহুমুখী। কখনো ট্রেন উড়িয়ে দিচ্ছে, কখনো বাস উড়িয়ে দিচ্ছে, কখনো কোনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতন বৃহৎ বিল্ডিং, কখনো এরোপ্লেন দিয়ে হানা দিচ্ছে, কখনো আত্মঘাতী কোনো মানুষকে পাঠিয়ে দিচ্ছে বম, যারা বুকের মধ্যে বোমা বেঁধে যারা ঝাঁপিয়ে পড়ছে
এই যে আমরা রাজীব গান্ধী হত্যার ক্ষেত্রে এই ধরনের নাশকতামূলক কাজ আমরা দেখেছি, কাজেই বহু ক্ষেত্রে সমস্ত রাষ্ট্রনেতাদের হত্যার পেছনেও কিন্তু বা চক্রান্ত করে প্লেনটাকে উড়িয়ে দিল, এমন একটা কিছু করে রাখলো যেটা চক্রান্ত, বা প্লেনকে হাইজ্যাক করছে আমাদের ভারতবর্ষে বহু প্লেনকে এইভাবে হাইজ্যাক করে অন্য দেশে নিয়ে গেছে, হয়তো পাকিস্তানে নিয়ে গেল, কান্দাহারে নিয়ে গেল, নিয়ে গিয়ে কি বলছে যে আমাদের যারা বন্দী আছে, যারা আগে ধরা পড়েছে তাদেরকে না ছাড়লে পুরো উড়িয়ে দেবো সবাইকে। তাহলে প্রতিরক্ষার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ, কারণ প্রথাগতভাবে সামরিক পোশাক পরা এরা নয়, এরা হচ্ছে অসামরিক বাহিনী, সাধারণ মানুষের মধ্যে হয়তো ছাগল চড়ানো মানে শেফার্ডের ছদ্মবেশ ধরে এরা চলে এলো। তা এইরকম গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। তাহলে অতীতে মহামারী, জাতিদ্বন্দ্ব, শরণার্থী সমস্যা, অনুপ্রবেশ এগুলোকেও নন ট্র্যাডিশনাল হিসাবে দেখা হতো, কিন্তু এখন তো মারাত্মক অস্ত্র এসে গেছে জঙ্গিদের হাতে, তারা রাষ্ট্রের নিরাপত্তার শত্রুতে পরিণত হয়েছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে এই নন ট্র্যাডিশনাল সিকিউরিটি থ্রেট যেটা আফগানিস্তানে হয়েছে সেখান থেকে কিন্তু যুদ্ধ পর্যন্ত বেঁধে যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে আল কায়দা, তারা কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের দখল নিল। এই আল কায়দার সঙ্গেই কিন্তু আফগানিস্তানে আমেরিকার অনেক যুদ্ধ হয়েছে, আমেরিকা দীর্ঘদিন সেখানে সৈন্য রেখে দিয়েছিল। বারাক ওবামার সময় ওসামা বিন লাদেনকে ধরে তাকে হত্যা করা হয়েছিল। কাজেই কিন্তু তাতেও তো শত্রুর নাশ হচ্ছে না, রাবণের যেমন 10টা মাথা সেরকম, এবং সেই রক্তবীজ নামক একটা রাক্ষসের কথা আমরা শুনেছিলাম, যে মা যার জন্য রক্তবীজকে কিভাবে মেরেছিল, একটা রক্ত যেন পড়তে না পারে, মা সেই রক্তকে খেয়ে নিয়েছিলেন। কাজে এখন এই ধরনের একজন শক্তিরূপিণীর দরকার। নিজের দেশের নিরাপত্তা তারা পর্যন্ত দিতে পারছে না, কাজে অন্য দেশের সঙ্গে তারা চুক্তিতে আবদ্ধ হচ্ছে এই জঙ্গিদের হানাকে দমন করার জন্য। এরা অনেক সময় এথনিক ওয়ার তৈরি করে দিচ্ছে, অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিচ্ছে, কোনো রিউমারকে স্প্রেড করে সেটা নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, জাতিদ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে, কোথাও কোনো বিস্ফোরণ, আগুন জ্বালিয়ে দিচ্ছে। কাজেই একটার পর একটা ঘটেই চলেছে। 1997-তে 86টি সশস্ত্র বিরোধ হয়েছিল 84টি বিরোধী রাষ্ট্রের অভ্যন্তরে। বৃহৎ যুদ্ধ অপেক্ষা এই ধরনের অনেক জীবনহানি বেশি হয়। 1990-এ 500 মিলিয়ন ক্ষুদ্র অস্ত্র ব্যবহার হয়েছে। আরেকটা কি, ডায়াসপোরার উদ্ভব। এরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকে, এদের রুট থাকে একটা দেশে, এবং অন্য রাষ্ট্রের জঙ্গিদেরকে এরা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এবং সেই যে দেশে রয়েছে, যেমন কানাডাতে দেখুন, এই যে ভারতের সঙ্গে কানাডার বিরোধ চলছে, কানাডা এখানে খালিস্তানিদেরকে এখানে মদত দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এবং বলছে ভারত নাকি সেখানে গিয়ে কোনো খালিস্তানিকে হত্যা করে এসেছে, তারা কানাডার যে নাগরিক, মানে তারা একজন উগ্রপন্থী জঙ্গিকে তারা নাগরিকত্ব দিয়েছে, সে স্বার্থে ব্যবহার করছে। তাহলে রাফ স্টেটস অ্যান্ড ফেইলিং স্টেটস, সামরাওয়ালার পরে এইগুলো যে বিপজ্জনক রাষ্ট্র, এবং এদের মধ্যে অনেক বেশি 90-এর দশকে ফেইলিং স্টেট যারা লঘু মানে সংখ্যালঘুকে নিধন করেছে। যেমন আমরা দেখছি রোহিঙ্গাদের কথা, সেখানে রোহিঙ্গারা বোটে করে, অনেক রোহিঙ্গা তারা চলে এসেছে বিভিন্ন বিভিন্ন দেশে, তারা বাংলাদেশেও গেছে, আমাদের এখানেও এসছে, এবং তারা গোপনে তারা এসে তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। তাহলে এইভাবেই কিন্তু এই ধরনের নন ট্রেডিশনাল এরাও কিন্তু আমাদের দেশের পক্ষে একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। অনেক বেশি এরা সমস্ত অন্যায় কাজে এরা জড়িত হয়ে পড়ছে, এবং বিশ্বায়নের কারণে দেশের অর্থনীতি শুধু বিপন্ন হচ্ছে তাই নয়,
যে মাদক দ্রব্য চোরাচালান, অর্থ পাচার, মানুষ পাচার, এগুলোও কিন্তু একটা নন ট্র্যাডিশনাল থ্রেট। অসংখ্য সন্ত্রাসবাদী সংগঠন তৈরি হচ্ছে, এবং এই আল কায়দার কথা, যে আমেরিকার যে 2001-এর কথা তো বলেছি, এরপরে জর্জ বুশ একটা গ্লোবাল ওয়ার অন টেররিজমকে ডিক্লেয়ার করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ, আমেরিকার সঙ্গে ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, তুরস্ক, অন্যান্যরা যোগ দিয়েছিল। এরপরে ওসামা বিন লাদেন ধরা পড়ে। 2003-এ আমেরিকা সাদ্দামকে হত্যা করে অভিযোগ তিনি নিষিদ্ধ অস্ত্র রেখেছিলেন, কিন্তু এই সন্ত্রাস রোখা যায়নি। 2004-এর পরেও কিন্তু আল কায়দারা পৃথিবীর বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে সমানেই মানুষকে হত্যা করছে। ভারতের যে সমস্ত সংগঠনগুলো সক্রিয়, তার মধ্যে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট 1996 ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তারা সশস্ত্র আক্রমণ চালায়। এছাড়া রয়েছে লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদ, IMR, ইন্ডিয়ান মুজাহিদিন, সিমি or Students Islamic Movement of India। 1992-তে বাবরি মসজিদকে কেন্দ্র করে 1993-তে বোম্বাইতে একের পর এক বোমা বিস্ফোরণ। সেই তাজের যে বোমার যে আক্রমণের কথা মনে আছে, সে কাসাবের কথা মনে আছে, সে কিভাবে তাজ বেঙ্গল, তাজের বম্বে তাজ হোটেলের উপর আক্রমণ চালানো হয়েছিল, যেটা নিয়ে একটা সিনেমা হয়ে গেছে। কত মানুষ, ওরা কোনো শিশু, কোনো বৃদ্ধ, কোনো মহিলা, কাউকে ওরা, ওদের একমাত্র হচ্ছে কি, ওদের জিহাদ, ওদের ধর্ম কি না, ওরা যত মানুষকে মারতে পারবে, ওরা বিধর্মীকে হত্যা করতে পারবে, ওরা নাকি স্বর্গে যাবে, মানে নরকে না, ওরা স্বর্গে যাবে, ওদের সেখানেই ওদের জায়গা। এছাড়া মণিপুর, মেঘালয়, মিজোরাম, বিভিন্ন জায়গায়, আসাম, সেখানে বহু বহু বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ অতীতেও হয়েছে, এখনো ঘটে চলেছে। এরা করছে কি, এক জায়গা, এই যে মণিপুর নিয়ে তো সমানেই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মণিপুর নিয়ে অত্যন্ত চিন্তিত, সমানেই সেখানে নাশকতামূলক কার্য হয়ে চলেছে। তারা আসছে, এখান থেকে এসে তারা পাশের কোনো বাংলাদেশে বা অন্য জায়গায় তারা চলে যাচ্ছে, মায়ানমারে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে একইভাবে নকশাল আন্দোলনে, যে পশ্চিমবঙ্গ শুধু নয়, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশে এই যে আন্দোলন, মানে নকশাল আন্দোলন ব্যাপক আকার নিয়েছে, এবং তারা মাটির তলায়, তারা মাটিতে তারা বোমা রেখে দিচ্ছে, তাতে পুরো মিলিটারি গাড়ি, পুলিশের গাড়ি, কত পুলিশ, কত সাধারণ মানুষ যে আক্রান্ত হয়েছে, মারা গেছে, রাষ্ট্রের বিরুদ্ধে এদের অভিযোগ। কিন্তু কিসের অভিযোগ সেটা কিন্তু কেউ জানে না, এবং রাষ্ট্রের বিরুদ্ধে এদের অভিযোগ সরকার থেকে অনেক জায়গাতেই চেষ্টা করা হয়েছে যে এদের অস্ত্র যাতে এরা সমর্পণ করে। আরেকটা হচ্ছে পাঞ্জাবের খালিস্তানি যে আন্দোলন 1978 থেকে 93-তে তারা পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করেছিল, এদের দমন করতে তৈরি হয়েছিল অপারেশন ব্লু স্টার। তার পরিণামে কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার নিজের যে বডিগার্ডের হাতে মারা যায়। 1988-তে এদেরকে উচ্ছেদ করতে আবার শুরু হয় অপারেশন ব্ল্যাক থান্ডার। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রত্যুত্তর কি, কাউন্টার টেররিজম অর সিটি এন্ড কাউন্টার ইনসার্জেন্সি অর COIN। সুতরাং এই যে মূল্যায়ন, এই যে অনবরত, অর্থাৎ কি, রাষ্ট্রকে বিব্রত করে রাখে, একে মনে করছেন শুধুমাত্র বাইরের জঙ্গিরাই এতে কাজ করছে না, এদেরকে মদত দিচ্ছে ভেতরের কিছু স্থানীয় জঙ্গি বাহিনী আছে, স্থানীয় রাষ্ট্রনেতা আছে। এবং এই যে মুভিজ গুলো আমরা দেখি, এই যে জঙ্গি হানার উপরে কখনো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে রাষ্ট্রনেতাদের, তার কখনো মানুষকে কিডন্যাপ করছে, এদের ডিমান্ড অর্থ এবং জঙ্গি যারা আটকে আছে তাদেরকে ছেড়ে দেওয়া।
মানে এর সঙ্গে বহু ক্ষেত্রে দেখা যায় রাষ্ট্রনেতারা জড়িত। তারা এদেরকে কি করছে, এরা যখন একটা দেখুন একটা দেশ থেকে বর্ডার পার করে অন্য দেশে চলে যাওয়া খুব একটা কিন্তু সহজ কাজ নয়। তার মানে কি অনেক উঁচু মাথা এই সমস্ত নাশকতার সঙ্গে যুক্ত থাকে। কাজেই এই weapons of mass destruction, এই নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট, এটা আজকের দিনে পরিবেশকে বিপন্ন করছে। পরিবেশ বলতে শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, মানুষের যে জীবনযাত্রা, মানুষের যেখানে যে পরিবেশে মানুষ জীবন ধারণ করে, যে সমাজে সে বাস করে, যে পরিবারে সে বাস করে, যে সমাজের মধ্যে থেকে সে তার নিজের ভরণ পোষণ চালায়, সেটা যদি এখন পুরোপুরি এই weapons of mass destruction এবং নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেটের জন্য বিপন্ন হয়, তাহলে রাষ্ট্রের ক্ষতি, মানুষের ক্ষতি। কারণ রাষ্ট্রের দায়িত্ব মানুষকে কি দেওয়া, সিকিউরিটি দেওয়া। সেই সিকিউরিটি বর্ডারে এবং বর্ডারের ভেতরে, আর্মি তো বর্ডারটা পাহারা দেয়, কিন্তু এর ভেতরে ভেতরে কাদের দায়িত্ব, ভেতরে দায়িত্ব হচ্ছে বিভিন্ন রিজিয়নের সরকারদের এবং পুলিশকে। সেই পুলিশ যদি শুভবুদ্ধি সম্পন্ন না হয়, কি বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে যদি কোনো লুপহোলস থাকে, তাহলে অনায়াসে, যে কদিন আগে বলা হলো, টিভিতে দেখলাম যে বাংলাদেশ থেকে এসে তারা এখানে নাশকতামূলক কাজ করে তারা আবার সেখানে চলে যাচ্ছে। মানে বাংলাদেশটা এটা একটা প্রতীকী উদাহরণ। এইরকম সমানেই কিন্তু ঘটে চলেছে। কদিন আগে টিভিতে দেখলাম কি বলছেন আমাদের মেয়র, যে অন্য রাজ্য থেকে এসে তারা অপরাধ সংগঠিত করে তারা চলে যাচ্ছে, কখনো বাস অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, কখনো বাসে বিস্ফোরণ হচ্ছে। এই ধরনের কাজে, এই ধরনের যে কার্যকলাপ, সরকারকে যদি প্রতি মুহূর্তে বিব্রত করে রাখা যায়, তাতে কার লাভ? কোনো বিরোধী শক্তি যারা চায় এই সরকারটা পড়ে যাক, কিংবা কোনো বিরোধী রাষ্ট্র যারা দেখতে চায় না কোনো একটা রাষ্ট্র শান্তিতে রয়েছে, শান্তিতে চালাচ্ছে, উন্নতি করছে। কেন? রাষ্ট্র যদি বিব্রত থাকে, সেখানেই যদি তার সিকিউরিটির অর্থটা বেরিয়ে যায়, তাহলে সে মানুষের উপকার কি করে করবে, কি করে মানুষের নাগরিকের জন্য তারা জনহিতকর কার্য করবে? সুতরাং সবকিছু গভীরভাবে পর্যালোচনার সময় এসেছে। এটাই প্রকৃত সময়। আপনারা এই যে এই পাঠ্য পুস্তকে এটা দেওয়া হয়েছে, এটা অত্যন্ত ভালো একটা বার্নিং কোয়েশ্চেন, এবং আপনারা যখন পাঠ করবেন এগুলো সম্পর্কে ভাববেন। আপনারা তো এক একজন নাগরিক, সে প্রত্যেকটা নাগরিক যদি শুভবুদ্ধি সম্পন্ন হয়, তবে কিন্তু এই ভারত রাষ্ট্র অনেক উন্নতি করবে। একইভাবে সারা পৃথিবীতে এরকম অসংখ্য আপনারাই হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন, এবং তখন সারা পৃথিবী জুড়ে, যেটা সত্যি কথা, বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপিত হলে কিন্তু এই ধরনের শত্রুরা কিন্তু দমন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।